প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয় তর্ক সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ বিষয় পদের বৃত্তি, শক্তি এবং লক্ষণা। আধুনিক দর্শনের ক্ষেত্রে ভাষার দর্শন একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অর্থাৎ দর্শন চর্চার ক্ষেত্রেও আমরা যে ভাষা ব্যবহার করি, এই ভাষা সম্পর্কে আলোচনা কিন্তু বর্তমানে যেমন হচ্ছে পাশ্চাত্য দর্শনের ক্ষেত্রে, ভারতীয় দর্শনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে বহু প্রাচীনকাল থেকেই এই সম্পর্কে চর্চা লক্ষ্য করেছি আমরা। বিশেষত ন্যায় দর্শনের বিভিন্ন গ্রন্থে আমরা এই সম্পর্কে আলোচনা লক্ষ্য করেছি। সেই প্রসঙ্গেই আজকের আলোচনা পদের বৃত্তি, শক্তি এবং লক্ষণার ধারণা। বস্তুত এই যে শব্দটি ন্যায় দর্শনে কেবল আপ্ত এবং অনাপ্তের, আপ্ত মানে যিনি যথার্থ বক্তা এবং জ্ঞানী, অনাপ্ত মানে যিনি যথার্থ বক্তা এবং জ্ঞানী নন। আপ্ত এবং অনাপ্তের উপদেশ অর্থেই যে ব্যবহৃত হয়েছে তা কিন্তু নয়। ন্যায় দার্শনিকদের মধ্যে কেউ কেউ শব্দ কারণক যে কোনো জ্ঞানকেই শাব্দ বলেছেন, আবার অনেকে শব্দ বিষয়ক জ্ঞানকেও শাব্দ বলেছেন। জগদীশ প্রমুখ নব্যনৈয়ায়িক আবার পদের অন্বয়বোধ বা বাক্যার্থবোধকে শাব্দবোধ বলেছেন। ন্যায়মতে শব্দ ও পদ সাধারণত অভিন্ন অর্থেই ব্যবহৃত হয়। নব্যনৈয়ায়িক অন্নং ভট্ট তর্কসংগ্রহ দীপিকায় বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, বাক্য হলো কতগুলি পদের সমষ্টি, অর্থাৎ একাধিক পদ মিলে গঠিত অর্থপূর্ণ উক্তি হলো বাক্য। বাক্যের অর্থ হলো বাক্যার্থ। যেমন গরুটি আনো, এটি হলো একটি বাক্য। এই বাক্য গরু এবং আনো এই দুটি পদের সমষ্টি। সেক্ষেত্রে প্রশ্ন হলো পদ কাকে বলে? অন্নং ভট্ট দীপিকা টিকায় বলেছেন, যা শক্তি বিশিষ্ট তাই হলো পদ। ন্যায়মতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো পদার্থকে নির্দেশ করার বা সংকেত করার শক্তি সম্পন্ন তাকেই পদ বলে। পদ বা শব্দের অর্থ হলো শব্দার্থ, অর্থাৎ একটি পদ শুনলে একটি পদার্থের জ্ঞান হয়। যেমন ঘট পদ শুনলে ঘট পদার্থের জ্ঞান হয়। ঘট পদের দ্বারা পটের জ্ঞান হয় না, যে কোনো পদের দ্বারা যে কোনো পদার্থের জ্ঞান হয় না। একটি পদের দ্বারা একটি বিশেষ পদার্থেরই জ্ঞান হয়ে থাকে। পদের এই জ্ঞান উৎপাদনের সামর্থ্যই হলো শক্তি। এইরূপ শক্তি যার আছে তাই হলো পদ। ন্যায়মতে পদের শক্তি বা অবয়ব শক্তি এবং রূঢ়ি বা সামগ্রিক শক্তি অনুসারে পদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো যোগরূঢ়, যৌগিক রূঢ় এবং যৌগিক রূঢ়। এরপর হচ্ছে পদের বৃত্তি বলতে কি বোঝায়। ন্যায়মত অনুসারে যার দ্বারা একটি পদ একটি পদার্থকে বোঝায়, অন্য পদার্থকে বোঝায় না, তাকেই পদের বৃত্তি বলা হয়। একটি পদার্থের সঙ্গে একটি পদের সঙ্গে একটি পদার্থের এই সম্বন্ধরূপ বৃত্তি কিন্তু 2 প্রকার। এই দুটি বৃত্তির মধ্যে প্রথমটি হলো শক্তি এবং দ্বিতীয়টি হলো লক্ষণা। এখন আমরা দেখি যে শক্তি বলতে কি বোঝায়। একটি পদের সঙ্গে একটি পদার্থের, অর্থাৎ ওই পদের দ্বারা নির্দেশিত বস্তুর সম্বন্ধ রয়েছে। যে পদের সঙ্গে যে পদার্থের সম্বন্ধ আছে সেই পদ সেই পদার্থকেই বোঝায়। পদ ও পদার্থের সম্বন্ধই হলো শক্তি। অন্নং ভট্ট তর্ক সংগ্রহ দীপিকায় শক্তির লক্ষণ দিয়েছেন, শক্তি হলো পদ ও পদার্থের সম্বন্ধ যা পদার্থের স্মরণে সহায়ক। এর তাৎপর্য হলো কোনো পদ যে অর্থ বা বস্তুকে বোঝায় তার সঙ্গে সেই পদের সম্বন্ধ রয়েছে, একটি নির্দিষ্ট সম্বন্ধ রয়েছে। কিন্তু পদ ও পদার্থের এই সম্বন্ধকেই শক্তি বলে না। একটি পদ শুনলে যখন শ্রোতা একটি বস্তুকে বোঝে তখন তার পদ পদার্থের সম্বন্ধের জ্ঞান থাকে এবং এই জ্ঞানের দ্বারাই সেই ব্যক্তি ওই পদ নির্দেশিত বস্তুটিকে বুঝে থাকে। অর্থাৎ পদ পদার্থের সম্বন্ধের জ্ঞান থাকার ফলেই কোনো ব্যক্তি ঘট পদটি শুনলে ঘট বস্তুকে স্মরণ করে এবং তার ঘট পদার্থের জ্ঞান হয়ে থাকে। একেই বলে ন্যায় দর্শনে বলা হয়েছে শাব্দবোধ, এবং এটি হচ্ছে শক্তির ধারণা। দ্বিতীয় যে ধারণা ন্যায় দর্শনে তর্ক সংগ্রহে আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে লক্ষণা। লক্ষণা বলতে কি বোঝায়? শক্তির দ্বারা যেখানে পদের অর্থ নির্ধারিত হয় না সেখানে পদের লক্ষণা করতে হয়। ন্যায়মতো শক্তির মতো লক্ষণা ও পদের একটি বৃত্তি।
একটি পদ তার শক্তির দ্বারা যেমন একটি পদার্থের বোধক হয়, তেমনি লক্ষণার দ্বারাও একটি পদার্থের বোধক হয়ে থাকে। তবে শক্তি ও লক্ষণার মধ্যে একটি পার্থক্য রয়েছে। একটি পদ শক্তির দ্বারা সাক্ষাৎভাবে একটি পদার্থের বোধক হয়ে থাকে, কিন্তু একটি পদ লক্ষণার দ্বারা একটি পদার্থের বোধক হয় পরম্পরাভাবে বা অসাক্ষাৎভাবে। অর্থাৎ শক্তির ক্ষেত্রে সাক্ষাৎভাবে এবং লক্ষণার ক্ষেত্রে পরম্পরাভাবে বা অসাক্ষাৎভাবে। অর্ণবভট্ট তর্কসংগ্রহ দীপিকায় বলেছেন যে একটি পদের শক্তির দ্বারা যা বোধিত হয় তাই হলো শক্য, সেই শক্যের সঙ্গে সম্বন্ধই হলো লক্ষণা। যেমন গঙ্গা শব্দের শক্যার্থ হলো জলপ্রবাহ বিশেষ। গঙ্গার অতি নিকটে, গঙ্গার তীরে ঘোষপল্লী আছে, এটি বোঝানোর জন্য কেউ বললেন গঙ্গার ঘোষেরা। এখানে গঙ্গা পদের মুখ্যার্থ বা শক্যার্থ গ্রহণ করলে বাক্যটির অর্থ উপপত্তি বা ব্যাখ্যা হবে না। গঙ্গার পদের শক্যার্থ হলো জলপ্রবাহ বিশেষ, এবং জলপ্রবাহে ঘোষপল্লী কোনোভাবেই থাকতে পারে না। গঙ্গার ঘোষেরা বাক্যটির অর্থের উপপত্তি বা ব্যাখ্যার জন্য গঙ্গা পদের শক্যার্থকে বাদ দিয়ে পদের লক্ষণা করে গঙ্গার তীরকে বুঝতে হবে। গঙ্গা পদের শক্যার্থ জলপ্রবাহের অতি নিকটে কাছে তীর থাকায় গঙ্গা পদের শক্যের সাথে তীরের নৈকট্য সম্বন্ধ রয়েছে, এবং এই নৈকট্য সম্বন্ধের দ্বারা গঙ্গাপদ অসাক্ষাৎভাবে তীরকে বোঝাচ্ছে। গঙ্গাপদের শক্যার্থ জলপ্রবাহ বিশেষ এবং তার সঙ্গে নৈকট্য সম্বন্ধে যুক্ত তীর হলো এক্ষেত্রে লক্ষণার্থ। এই জন্যই দীপিকা টিকায় অর্ণবভট্ট বলেছেন শক্য সম্বন্ধ লক্ষণা। এই হচ্ছে অর্ণবভট্টের তর্ক সংগ্রহে পদের বৃত্তি বলতে কি বোঝায় এবং এই প্রসঙ্গে শক্তি এবং লক্ষণার ধারণা, অর্থাৎ শক্তি বলতে কি বোঝায় এবং লক্ষণা বলতে কি বোঝায়। দুটি হচ্ছে পদের বৃত্তি, কিন্তু শক্তির ক্ষেত্রে পদ এবং পদার্থের মধ্যেকার সম্বন্ধ হচ্ছে সাক্ষাৎভাবে, আর লক্ষণার ক্ষেত্রে পদ এবং পদার্থের মধ্যে সম্বন্ধ হচ্ছে অসাক্ষাৎভাবে বা পরম্পরাভাবে। অর্ণবভট্টের তর্ক সংগ্রহ ন্যায় দর্শনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, এবং সেখানে ন্যায় দর্শনে ব্যবহৃত দার্শনিক আলোচনায় ব্যবহৃত বিভিন্ন পরিভাষা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা, সেখানে সেই পদগুলির লক্ষণ দেওয়া, লক্ষণের বিশ্লেষণ ইত্যাদি আমরা লক্ষ্য করি। ন্যায় দর্শনের আরও বিভিন্ন গ্রন্থেও ন্যায় দর্শনের দার্শনিক পরিভাষা সম্পর্কে আলোচনা রয়েছে। অর্ণবভট্টের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা মনোযোগ সহকারে দেখো। পদের বৃত্তি এবং শক্তি ও লক্ষণা সম্পর্কে এই আলোচনা আনফোল্ডিং ফিলোসফির পক্ষ থেকে আজকের মতো আমরা এখানেই শেষ করছি।